প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের চিকিৎসায় কুসংস্কার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্যার, আমরা অনেক সময় বলতে শুনি যে দাঁত তোলার পর সেটি আসলে পরবর্তীতে চোখের ক্ষতি করছে কিংবা ব্রেনের ক্ষতি করছে, এই ধরনের কোনো কিছু ঘটে কিনা? প্রাচীনকাল থেকেই এই ডেন্টাল ক্লিনিকে গেলে যখন শুনো যে দাঁত ফেলতে হবে, তখন না আমি ফেলবো না দাঁত। কেন? দাঁত তো ফেলবেন, সেই সাথে আমার চোখের ক্ষতি হবে, আপনি যেমনটি বলছিলেন ব্রেনের ক্ষতি হবে। বিষয়টি যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, এই পিছনে কারণ আছে। আজ থেকে অনেক বছর আগে, আমরা পাশ করার আগের কথাও যদি চিন্তা করি, এই যে অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হতো দাঁত তুলতে গেলে, তার কিছু সাইড ইফেক্ট ছিল। হয়তো লম্বা টাইম থাকতো, ওইখান থেকে কিছু সাইড ইফেক্টের কারণে চোখে সাময়িক একটু ঝাপসা দেখতো, মাথা ঘোরাতো, হতো কিন্তু কোনো এক সময় বহু বছর আগে। বাট এখন অ্যানেস্থেসিয়া এতটাই আধুনিক, এতটাই নিরাপদ যে ওই অ্যানেস্থেসিয়াতে দাঁত ফেললে কোনো অবস্থাতেই চোখের ব্রেনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা মেডিকেল এখন ব্যাখ্যা করে না। তবে যেই সমস্ত রুগীরা ভুয়া চিকিৎসকের কাছে যায়, আমাদের বাংলাদেশে কিন্তু এখনো গ্রামগঞ্জে বহু ভুয়া চিকিৎসক একদম দেদারসে তাদের বিজনেস করছে। তো দেখা যায় ওইখানে গেলে অনেক সময় এই অ্যানেস্থেসিয়া দাঁত তোলার জন্য ব্যবহার করা হয়। এই দাঁতের কিন্তু আবার টাইপ আছে। মাড়ির দাঁতের ক্ষেত্রে এক ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়, সামনের দাঁতের ক্ষেত্রে এক ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। ওই অ্যানেস্থেসিয়া কোথায় প্রয়োগ করে এটি কিন্তু ডাক্তার খুব ভালো মতো জানেন। বিডিএস ডিগ্রি থেকে ডাক্তার খুব ভালো করে জানে কোন দাঁতকে কোন জায়গায় কিভাবে অবশ করতে হয়। বাট একজন হাতুড়ে চিকিৎসক বা একজন জ্ঞানবিহীন চিকিৎসক যদি এই ধরনের চিকিৎসা করতে চায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নার্ভের যে মেন যেখান থেকে বেরিয়ে আসে, নার্ভের যে স্নায়ু, মুখে যে স্নায়ুটি সংযোগ আছে, ওই জায়গাটা অনেক সময় ড্যামেজ করে ফেলে। যার ফলে দেখা যায় যে ঠোঁট অর্ধেক অবশ্য লম্বা টাইম হয়ে গেছে, ঠোঁট একটু বাঁকা হয়ে যেতে পারে। এই ধরনের কমপ্লেন কিন্তু অনেকেরই হয় বা অনেকেই জানে হচ্ছে, এবং আমরা কিন্তু রুগী পাই। রুগীরা ওইখান থেকে ঘুরে আবার আমাদের কাছে আসে, আমরা কিন্তু এই হিস্ট্রি নিয়ে বুঝতে পারি যে এই দাঁত তোলা থেকেই তার এই নার্ভের সমস্যাগুলো হয়েছে। সাধারণত এটা অসতর্কতামূলক কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটে, রুগীদের সচেতনতার অভাবে। কিন্তু বিডিএস ডিগ্রির কাছে যদি কেউ আসে, তাহলে এখন এই অ্যানেস্থেসিয়া একদম নিরাপদ, এবং দাঁত তোলা থেকে চোখ বা ব্রেন বা অন্য কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দাঁতে যখন তোলা হয়ে থাকে, অনেকের যেটি ধারণা রয়েছে চিকিৎসকরা যতই বলুক না কেন দাঁত তোলার সময় প্রচুর ব্যথা পাওয়া যায়, সে বিষয়টি আসলে সত্য কিনা? দাঁত কিন্তু শরীরের অন্যতম সংবেদনশীল একটি অঙ্গ। এর মধ্যে যে নার্ভ থাকে অনেক পেনফুল। তো আমরা এখন এই অ্যানেস্থেসিয়ার কথা যেটি বলছিলাম, এটি এতটাই আধুনিক হয়ে গেছে, শুনলে অবাক হবেন যে এখন কিন্তু প্রায় পেনলেস অ্যানেস্থেসিয়া আমাদের বাংলাদেশে অনেকটা চলে আসছে। ওই অ্যানেস্থেসিয়ার সময় একটু অস্বস্তি লাগে, কারণ এটা নিডেল, আপনার ইঞ্জেকশন দিলে তো একটু অস্বস্তি লাগে, ওইটুকুটা ব্যথা, ওর পরবর্তী কিন্তু সেই ব্যথা নেই। তবে কিছু ক্ষেত্রে একটু প্রেশার ফিল করে, বিশেষ করে মাড়ির দাঁত, আক্কেল দাঁতের কথা বিশেষ করে একদম শেষের যে দাঁতটি থাকে, এটি আসলে পজিশনগত কারণে অনেক সময় এতই খারাপ থাকে যে নিচের নার্ভের কাছাকাছি থাকে, ওর উপরে আবার অনেকখানি মোটা হাড়ের লেয়ার থাকে। এগুলি কাটতে বা তুলতে গেলে প্রেশার চাপটা অনুভূতি হয়, যে আপনি তো বুঝতে হবে রুগীদেরকে কোনটা প্রেশার কোনটা পেন, এদেরকে ডিফারেন্স বুঝতে হবে। যে পেনটা বন্ধ হয়ে যায়, বাট অনেক ক্ষেত্রে প্রেশার লাগে। তো এই প্রেশারটি রুগীরা আসলে সাইকোলজিক্যালি পেনটা মনে করে এবং দেখা যায় যে একটু ব্যথা পাচ্ছে। সম্প্রতি জাপানে একটি গবেষণা বলছে যে ডেন্টালে যে পেনগুলি রুগীরা বলে থাকেন বা অভিজ্ঞতার কথা বলে থাকেন, তার বলে প্রায় 38 থেকে প্রায় 40% কিন্তু সাইকোলজিক্যাল পেন থেকে বলে, মানসিক ব্যথা। আসলে ব্যথা করছে না, তার হয়তো আগের অভিজ্ঞতা ছিল বা তার ফ্যামিলির কোনো রুগীর অভিজ্ঞতা থেকে সে জানছে যে হ্যাঁ দাঁত তুলতে অনেক ব্যথা, সেই ব্যথা মাথায় নিয়ে আসে। ব্যথা না পেলেও রুগীরা মনে করে ব্যথা পাচ্ছে। দেখবেন যে আমাদের যে মেশিনগুলো আমরা চালাই, ওই সাউন্ড শুনলে পেশেন্ট করে উঠছে, ব্যথা পাচ্ছে। আসলে কিন্তু এটা সাইকোলজিক্যাল পেন, মূল ব্যথা নয়। চিকিৎসকের কাছে আসার পর অনেক রোগীকে আমরা বলতে শুনি যে সকল চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন, কিন্তু দাঁত তুলতে তিনি রাজি নয়। বিষয়টি আসলে কেমনভাবে দেখছেন? এখনকার মানুষের মধ্যে এই জিনিসটি আসছে, এটা একটা আলহামদুলিল্লাহ। আমরা অনেক প্রচার করি, মানুষের দোরগোড়ায় পৌঁছাই বলে হয়তো মানুষের বুঝতে পারে যে আসলে দাঁত যতক্ষণ মতো রাখা যায় সেই পর্যন্ত চেষ্টা করতে হবে। কারণ প্রত্যেকটা দাঁত, এখন তো আক্কেল দাঁত ছাড়া বাকি 28টি যে দাঁত রয়েছে, উপরে 14টি নিচে 14টি, প্রত্যেকটা দাঁতে আলাদা আলাদা ফাংশন রয়েছে। একটি যদি কোনো কারণে হারিয়ে ফেলি আমরা বা নষ্ট করে ফেলি, রিপ্লেস না করি,
তাহলে অন্য দাঁতগুলোর মধ্যে যেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, দাঁত এলোমেলো হয়ে যায়, দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যায়, যেটি ফেলছি তার অপোজিট দাঁত নেমে চলে আসে এবং প্রতি দাঁতের একটা সেটিংটাই নষ্ট হয়ে যায়। চিবাতে গেলে অসুবিধা হয়, কথা বলতে গেলে অসুবিধা হয়, সার্বিক দিক চিন্তা করলে কিন্তু তার বড় ধরনের ঝামেলা হয় দাঁত একটা ফেলে দিলে। এই জন্য আমরা চেষ্টা করি দাঁতকে রাখার। আর এখন চিকিৎসাটি অনেক আধুনিক, মানে দেখা যায় রোগীর যদি শুধু গোড়াটা ভালো থাকে তার মধ্যেও কিন্তু আমরা স্ক্রু বসিয়ে দাঁতটা একবার লাগাতে পারি। তো দাঁত রাখার আসলে অনেক সিস্টেম আছে, তবে রোগী থেকে সচেতন হতে হবে। দাঁতের গর্ত শুরু হলেই বা শিরশির করছে এর শুরুতে যদি চিকিৎসা নিয়ে নেয় তাহলে চিকিৎসা পদ্ধতি যেমন খুব সহজ হবে, একদিনেই হয়ে যায়, খরচও আমাদের বাংলাদেশের সব মানুষেরই আয়ত্তের মধ্যে থাকা উচিত। আমরা অনেক রোগীকে দেখি যে দাঁত সাদা করার জন্য বিভিন্ন ধরনের বাজার থেকে বিভিন্ন দ্রব্যাদি কিনে সেটি আসলে দাঁতের উপর ঘষছেন, সেটি কি আসলে যৌক্তিক কিনা? আসলে এই দাঁতের সাদা করতে কিন্তু সবাই চাই, কারণ সুন্দর হাসি সবার কাম্য। একটি মানুষ যখন প্রথম দেখে, আপনি যখন আমাকে দেখছেন, এক সময় ছিল, এক সময় না, এটা মনে হয় আমি যে ভুল না করে থাকি 11 বছর আগের কথা, যে রিসার্চ আসছিল সে মানুষ প্রথম তো পোশাক কি পরে আছি আমি বা আপনি কি পরে আছেন এটা ফার্স্ট দেখতো। বাট এখনকার গবেষণা বলছে প্রথম চোখ যায় হাসির দিকে। এটা আমরা অনেকে জানি না বা অনেকে বুঝি না। তো দাঁতকে মানুষ সবাই সাদা করতে চাই। তো এই দাঁত যাদের বিবর্ণ হয়ে যায়, আসলে নিরুপায় হয়ে জানে না কি করবে, এই ক্ষেত্রে এই ঝামেলাগুলো হয়ে যায়। আর আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু অসাধু ব্যবসায়ী আছে, বাসের মধ্যে আপনি যেমনটি বলছিলেন, গ্রামের বাজারে হাটে বিভিন্ন ছোট ছোট বোতলের মধ্যে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, লাগালে দাঁত সাদা হয়ে যায়। আসলে এটা কী জিনিস একটা জানতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাসিড দাঁতকে সাদা করে কিন্তু ঠিকই, বাট দাঁতের যে প্রতিরক্ষা আবরণ, দাঁতকে রক্ষা করার জন্য আল্লাহ যে আবরণটি দিয়েছে সাদা, যে আমরা দেখতে পারি এটা অ্যানামেল বলি, এই অ্যানামেলটি ক্ষয় করে ফেলতে পারে এই অ্যাসিড। পরবর্তী দাঁত দুর্বল হয়ে যাবে, দাঁত শিরশির করতে পারে। এই জন্য আমরা শক্তভাবে বলি না জেনে না বুঝে দাঁতকে সাদা করতে কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। পরবর্তী সময় কি কি ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন? এই যে অ্যানামেল ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত দুর্বল হয়ে যায়, শিরশির করে এবং একটি দীর্ঘমেয়াদী একটি স্থায়ী ঝামেলার মধ্যে রোগীরা পড়ে যায়। শুধু এই ক্ষেত্রে নয়, অনেকে দাঁত সাদা করতে কিন্তু আরও কিছু কাজ করে। যেমন আমাদের মধ্যে আপনি দেখবেন আমাদের দাদা দাদিরা বা নানা সময় কয়লা, ছাই এগুলো ব্যবহার করতো, এগুলোও কিন্তু গ্রামাঞ্চলে অনেকটা বেশি অনেকেই করে। এই ছাই বা কয়লা কিন্তু দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আবার শহরে কিছু মানুষের মধ্যে দেখা যায় যারা অতি সৌন্দর্য পিপাসু বা নিজেকে ভালো রাখতে চায়, তারা একদম দেখবেন 3 বেলা খাবার পরই একদম পেস্ট ব্রাশ নিয়ে 3-4 মিনিট ধরে ঘষে ঘষে দাঁত ব্রাশ করছে। এটা কিন্তু অনেক ক্ষতি। এই ধরনের সমস্যাগুলো আমরা অ্যাব্রেশন, অ্যাট্রিশন, এই অনেক ধরনের ঝামেলা হতে পারে। দাঁতকে মানে এই যে ঘষছি, যে আমরা ঘষছি, যে বারবার ঘষার কারণে দাঁত কিন্তু এনামেল নষ্ট হয়ে যাচ্ছে। দাঁত মানে পরিষ্কার করার যে সঠিক পদ্ধতি আমরা বলে থাকি, যা দিনে 2 বেলা, সকালে নাস্তার পর, রাতের ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট ধরে ব্রাশ করলেই কিন্তু দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার হয়ে যায়। আমাকে এর জন্য বেশি চাপাচাপি করে দেখবেন যে কোনো লাভ হয় না। আপনি সারাদিন দাঁত ব্রাশ করেন, দাঁত সাদা হবে না কিন্তু। সুতরাং এই ধরনের ভুল, যে আমি সারাদিন দাঁত ঘষলে দাঁত পরিষ্কার হবে, এটি নয়, দাঁতের ক্ষতি হয় এখান থেকে। আমরা 2 বেলা দাঁত ব্রাশ করব এবং নিয়ম জেনে 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করব। পাশাপাশি যাতে দাঁতের ফাঁকে খাবার ঢোকে ওখানে ব্রাশ পৌঁছায় না, ওখানে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করব, তাহলেই দাঁত পরিষ্কার থাকবে। ওই বারবার করে প্রতিবেলা পরপর দাঁত ব্রাশ কোনো দরকার নেই। মিষ্টি জাতীয় খাবার খেলে, মিষ্টি জাতীয় খাবার কুলি করে ফেলবেন, তাহলেই এনাফ। অথবা টক জাতীয় খাবার, ফল মূল বা ফলের জুস, এইগুলি খাওয়ার পর, সকালে নাস্তার পর এগুলি খাই, তারপর একটু দেরি করে আমরা ব্রাশ করব। কারণ অ্যাসিডিক খাবার খেলে দাঁতগুলি একটু দুর্বল থাকে। আমি সাথে সাথে ব্রাশ করে ফেলি তাহলে অ্যানামেলটা আর ক্ষয় হয়ে যায়। এই জন্য অ্যাসিডিক খাবার পর, সেটা সকালে যদি হয় বা রাত্রে ঘুমাতে আগে যদি আমরা খাই, আমরা দেরি করে দাঁত ব্রাশ করবো, অ্যাটলিস্ট আধা ঘন্টা দেরি করে দাঁত ব্রাশ করবো। তাহলেই দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে, দাঁত সাদা থাকবে, দাঁতের অ্যানামেলে ক্ষয় হবে না। অনেকের মধ্যে এটিও ধারণা রয়েছে যে টুথপেস্ট যেটি ব্যবহার করছেন সেটি আসলে প্রতি মাসে মাসে পরিবর্তন করা প্রয়োজন, সেটি বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। যাদের দাঁত ভালো বা সুস্থ, কোনো রকমের সমস্যা নেই, তাদের আসলে আমরা এই পরিবর্তন করেই করতে বলি। বিভিন্ন ব্র্যান্ডে আসলে কোন ব্র্যান্ড ভালো এটা আমরা পরীক্ষা করে দেখি না। এই জন্য আমরা বলি যে একটা ভালো ব্র্যান্ড নিয়ে যদি আমরা চেঞ্জ করে করে করি, বিশেষ করে দাঁতের জন্য ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট সবার জন্যই ভালো। তো আমরা বলি এটা যদি একটু ব্যবহার করে এটা আসলেই ভালো। স্যার, অনেকে মনে করে থাকেন যে পাউডার জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেটি দাঁতে মাখলে দাঁত ভালো থাকে, বিষয়টি আসলে সত্য কিনা? পাউডারের মধ্যে কিছু লিমিটেশন রয়েছে, যেমন পাউডারের মধ্যে ওই যে ফেনা জাতীয় বিষয়টি একটু কম হয়, দাঁতের ফাঁকে ঢোকে কিনা এর একটা বিষয় আছে। এর মধ্যে গ্রানিউলস থাকে, হাতে নিয়ে দেখবেন মিহি না। তো যে কোনো জিনিস যদি মিহি না হয়, সেটাও কিন্তু যে আগে যেটা বলছিলাম দাঁতের এনামেলকে ক্ষয় করে ফেলতে পারে। তো এটা একটি তো বিষয় কাজ করেই। সেটা আমরা বলি যে টুথপেস্টটা যেহেতু সায়েন্টিফিক্যালি প্রুভড এবং সারা বিশ্বে এটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, টুথপেস্টেই ব্যবহার করাটাই নিরাপদ।
দাঁতের রুট ক্যানেল যারা করিয়েছেন কিংবা করবেন তাদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে যে এই রুট ক্যানেল আসলে অনেক দিন টিকবে না, এর স্থায়িত্ব একেবারেই কম হবে, আবার ফিলিং নিয়েও বিষয়টি আসলে অনেকেই ধারণা করে থাকেন। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। প্রথমে বলি ফিলিং এর কথা। আমরা তো বলি এটা পার্মানেন্ট ফিলিং, স্থায়ী ফিলিং। তাহলে এটা আবার অনেকে এসে বলে ডাক্তার সাহেব এটা তো এত বছর পরে পড়ে গেল। নিশ্চয়ই আসলে দাঁতও তো ভেঙে যায়, অরিজিনাল দাঁতও ভাঙতে পারে, তো ফিলিং তো ভাঙতেই পারে। বিশেষ করে ফিলিং এর মধ্যে আবার কিছু টাইপ রয়েছে। আমরা ফিলিংকে 5 ভাগে ভাগ করি, কোথায় গর্তটি তার উপরে ডিপেন্ড করে 5 ভাগে ভাগ করি। এর মধ্যে আমরা একটা ফিলিং একটু সেন্সিটিভ ফিলিং বলি, সেটা ক্লাস 2 ফিলিং বলি। মাড়ির দাঁতের 2 পাশের ওয়াল যদি কখনো গর্ত হয়ে যায় বা ভেঙে যায়, মানে দাঁতটির 2 পাশের ওয়াল, মানে পাশের দাঁতে যেখানে লেগে আছে ওই ওয়ালটি যদি কোনো কারণে ভেঙে যায় বা গর্ত হয়, ওইখানে ফিলিংটা কিছুটা সেন্সিটিভ। আচ্ছা, অনেক প্রিকশন মেনে আমাদেরকে ফিলিংগুলি করতে হয়। তো সাধারণত ভালো ফিলিং বা ভালো ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করলে একটা ফিলিং বহুদিন চলার কথা। তো এই জন্য রোগীদেরকে কিছু আমরা নির্দেশনা দিয়ে দিই যে ফিলিংয়ের পর আপনি এইভাবে চলবেন। যেমন এই ঈদের সময় বা কোনো অকেশনের সময় অনেক হাড্ডিগুড্ডি মানুষ খেয়ে ফেলে অনেক শক্তভাবে। সাধারণত ফিলিং করা দাঁতে বা ন্যাচারাল দাঁতেও খুব বেশি হাড্ডি বা শক্ত খাবার খাওয়া উচিত না, কারণ প্রতিটা দাঁতেরই বা প্রতিটা ফিলিংয়েরই একটি লোডের একটি ক্যাপাসিটি আছে। আমরা ফিলিং করেছি বলে সেটা দিয়েই শুধু খুব শক্ত খাবার খাবো, তাহলে একসাথে ফিলিং ভেঙে যেতেই পারে। সেক্ষেত্রে আসলে আমাদের ফলোআপে থাকা উচিত। এবং বললাম যে ডাক্তার যে নির্দেশনা দিয়ে দেয়, ডাক্তার কিন্তু ফিলিং করার পরে বলে দেয় যে ফিলিং স্বাভাবিক সব খাবার খাওয়া দরকার, কোনো অসুবিধা নাই, বাট এক্সেস কোনো প্রেশার এর উপরে দিয়েন না যাতে করে ফিলিংটা ভেঙে যেতে পারে। এইবার রোগীদেরকে আমরা বলেই দেই। আর রুট ক্যানেলের কথা যেটা বলছিলেন, এই রুট ক্যানেলটা কিন্তু বাংলাদেশে সফলভাবে খুব বেশি দিন হচ্ছে না। আমার মনে হয় গত 20-25 বছর ধরে এটার সফলতার হার প্রায় 90 কাছাকাছি পৌঁছে গেছে। বাট যে আগে যে লোকগুলি রয়ে গেছেন তারা কিন্তু আসলে রুট ক্যানেল করার পর খুবই সফলতা পেত না। দেখা যেত যে আমরা আসলে জানতাম না, কারণ আল্লাহ কিন্তু মানুষের এক একটা দাঁতকে, আমার আপনার দাঁত কিন্তু এক না, নিশ্চয়ই দেখতে দেখি রকম মনে হচ্ছে। বাট রুট ক্যানেল মানে কি? ভিতরের ক্যানেলটি, এটি কারোর 2টা থাকে, কারোর 3টা থাকে, কারোর বাঁকা থাকে, কারোর অনেক একাধিক ক্যানেল থাকে। তো এগুলাকে আসলে ডাক্তারদের অভিজ্ঞতা, এক্সরের কিছু বিষয় আছে, এগুলিকে নির্ধারণ করার পর রুট ক্যানেল যদি সফলভাবে করা হয়, তাহলে বললাম যে আমাদের দেশে এখন প্রায় 95% কিন্তু রুট ক্যানেল সফলভাবে হচ্ছে আমাদের দেশে। তো ওই যে আগের অভিজ্ঞতা যেটি আছে যে যখন আমরা নিজেরা হয়তো আমাদের সিনিয়র ডাক্তার খুব কষ্ট করে তাদের বাইরে থেকে লেখাপড়া করে আসতে হতো, অনেক অ্যাভেলেবল ছিল না কীভাবে রুট ক্যানেলটা মানুষের দাঁতের যে ডিফারেন্সটি বুঝতে পারতো না। আবার এক দেশ থেকে আরেক দেশ ভ্যারি করে। আমাদের টেক্সট বুকগুলো কিন্তু লেখা হয় সাধারণত বাইরের দেশের, ওদের দাঁতের সাথে কিন্তু আমাদের রুট ক্যানেল অনেক ক্ষেত্রে মিলতে নাও পারে। ওদের দাঁতের ক্ষেত্রে যেমন রুট থাকে 2টা, আমাদের ক্ষেত্রে 3টা, এরকম কিন্তু প্রায় দেখা যায় এই ধরনের ঘটনাটি। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে আমরা আসলে নির্ধারণ করি যে কয়টা রুট, কয়টা শিকড় থাকবে, সেগুলোকে ক্লিয়ার করে পরিষ্কার করে যদি আমরা সফলভাবে রুট ক্যানেল করতে পারি এবং সেভাবে রুগীকে যদি মেনে চলতে পারে। যেমন আরেকটি বিষয়ে কাজ করে, রুট ক্যানেল করার পর অনেক রুগী দেখা যায় ক্যাপ করে না পিছনের মাড়ির দাঁতে, যে রুট ক্যানেল করা আমার ব্যথা কমে গেছে, আমার তো দরকার নেই কিছু করার। বাট রুট ক্যানেল ক্যাপ কিন্তু একটি শব্দ বলা যায়, বিশেষ করে পিছনের দাঁত মাড়ির ক্ষেত্রে। কারণ রুট ক্যানেল করে ফেললে, যত ভালো করে করেন না কেন, রুট ক্যানেল করলে তার ভিতরে যে ইলাস্টিসিটি এটা অনেকটা কমে যায়, ফলে কিছু খেলে কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য আমরা বলি রুট ক্যানেল করার পর দাঁতের উপর একটি কৃত্রিম মুকুট লাগিয়ে নিতে, যাতে করে ওই দাঁতটি স্বাভাবিক দাঁতের যে বয়সে যতটুকু থাকার কথা ছিল, আমরা বলি সারা বছরই, সারা জীবনই এটা কিন্তু থাকতে পারে। সুতরাং রুট ক্যানেল নিয়ে আসলে কনফিউশনের কিছু নেই। কোথায় রুট ক্যানেল করছেন, ভালো জায়গায় করছেন কিনা এটা নিশ্চিত হতে হবে। আর একবার ভালো রুট ক্যানেল হয়ে গেলে এটা সারা জীবনই আসলে চলার কথা। দাঁতকে না ফেলে দিয়ে এই রুট ক্যানেলের মারফত দাঁতকে রাখার চেষ্টাই করতে হবে। অনেকের ধারণা রয়েছে রুট ক্যানেল কিংবা ফিলিং করার পর পাশের যে দাঁতটি রয়েছে সেটি আসলে দুর্বল হয়ে পড়ে, বিষয়টি আসলে সত্য কিনা? এটা ঠিক রুট ক্যানেল থেকে আসে না, এটা কথাটা আসে আসলে ব্রিজের ক্ষেত্রে। আর যাদের দাঁত নেই, এই ব্রিজ আমাদের সারা বিশ্বে খুব জনপ্রিয় চিকিৎসা, ফিক্সডভাবে দাঁত লাগানো হয়। তখন পাশের 2টা দাঁতকে চিকিৎসা করে নিতে হয়, অনেক ক্ষেত্রে রুট ক্যানেল করে নিতে হয় পাশের 2টি দাঁতকে। তো আসলে ওই 2টি দাঁতকে এই চিকিৎসা না করে নিলে আমরা যে দাঁতটি লাগাচ্ছি এটা কিন্তু লম্বা টাইম, সারা জীবনের জন্য আমরা লাগে অলমোস্ট এই ব্রিজ দাঁতটি। বাট ওই পাশের 2টি দাঁতকে সাপোর্ট নিচ্ছি, যদি চিকিৎসাটি করে না নেই আগে থেকেই বা এই দাঁত কেটে না নেই, তাহলে কিন্তু ওই দাঁতটা ক্যাপটা বসবে না। না বসলে পরবর্তী দেখা যাবে কোনো ঝামেলা, লিকেজ হবে, খাবার ঢুকবে, ঝামেলা তো হবেই। এই জন্য আমরা যে চিকিৎসাটি করে নেই সেটি দাঁতকে লম্বা টাইম ভালো রাখার জন্যই করি, দাঁতকে দুর্বল করার জন্য না, যাতে করে সেই দাঁতটি নিয়ে তার বাকি জীবন আরামে থাকতে পারে। দাঁতের চিকিৎসায় কুসংস্কার, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের চিকিৎসায় কুসংস্কার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো। আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্যার, আমরা অনেক সময় বলতে শুনি যে স্কেলিং করবার পর দাঁত দুর্বল হয়ে পড়ে, বিষয়টি কি সত্য কিনা? স্কেলিং খুবই একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, এটা রুটিন চিকিৎসার মধ্যে পড়ে গেছে। সারা বিশ্ব বলছে অন্তত বছরে 1 বার স্কেলিং করে নেওয়া উচিত, কারণ দাঁতের অনেক লুকায়িত জায়গা থাকে যেখানে পাথর জমে যায়, প্লাক জমে যায়। আসলে স্কেলিং করলে কি হয়? স্কেলিং যখন করি আমরা তখন কিন্তু পাথর, প্লাক, অবাঞ্ছিত দাগ সব উঠে চলে পরিষ্কার হয়ে যায় নিরাপদভাবে। কিন্তু ওই যে চলে গেল, এতদিন তো অভ্যস্ত ছিল ওইগুলো নিয়েই, ওগুলো সরে যায়, তখন এক ধরনের ফাঁকা ফাঁকা মনে হয় রোগীদেরকে সাইকোলজিক্যালি, কারণ ওখানে জিভ চলে যাচ্ছে বা ঠোঁটের ওখানে লাগছে একটু, কারণ ওখানে পাথর ছিল, এখন নাই। এই কারণে আমরা দাঁত দুর্বল হয়ে গেছে। বাট আধুনিক যে আমরা চিকিৎসা করে থাকি এখন আলট্রাসনিক স্কেলারের মারফতে যে মেশিনারিতে স্কেলিং করা হয়, দাঁতের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ দাঁত আর মাড়ির যে সতেজতা, অ্যাটাচমেন্টটা, এটা অনেক বেশি ভালো থাকে যদি সে বছরে 1 বার স্কেলিং করিয়ে নেয়। প্রান্তিক পর্যায়ে অনেককে আমরা বলতে শুনি যে আক্কেল দাঁত তুলে ফেললে বুদ্ধি কমে যায়, বিষয়টি কি আসলে এমন কিনা? আসলে নামই তো আক্কেল দাঁত, মানুষ তো চিন্তা করে দাঁত ফেলে দিচ্ছে, আক্কেলে চলে যাচ্ছে। আক্কেল দাঁতের নাম এই জন্যই হয় কারণ এই দাঁতটা কিন্তু একটু বেশি বয়সে ওঠে, ওই যখন মানুষের বুদ্ধি গ্রো করে ওই সময়টা ওঠে বলে এটাকে আক্কেল দাঁত বলা হয়।
বাট আক্কেল দাঁত ফেলে দিলে আসলে বুদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ দাঁতটি আসলে ফেলেই দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ এটি এমনভাবে দাঁতটি ওঠে যেটা অনেক দেরিতে ওঠে, ওর উপরের মাংস শক্ত হয়ে যাওয়ার কারণে, মাড়ি শক্ত হয়ে যাওয়ার কারণে দাঁতটি হয়তো সামনে দাঁতের দিকে ওঠে, বাইরের দিকে ওঠে, চোয়ালের দিকে ওঠে, চাইলেও ওটা আসলে রাখা সম্ভব হয় না। সারা বিশ্বই বলে ওটাকে ফেলে দিতে, আক্কেল দাঁত ফেলে দিয়ে একটা নিরাপদ চিকিৎসা। উন্নত বিশ্বে দেখি আমরা একটা সমস্যা হলে এই আমাদের আশেপাশে দেশে দেখছি এখন তারা ফুল অ্যানেস্থেসিয়া দেয়, পুরো অজ্ঞান করে 4টা কিন্তু একবার ফেলে দেয়। নিশ্চয়ই। তো আক্কেল দাঁত ফেলে দেওয়া নিরাপদ, এবং আলটিমেটলি আসলে এটা ফেলেই দিতে হয় এর পজিশনগত কারণের জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের চিকিৎসায় কুসংস্কার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যে রক্তে যে চর্বি থাকে সেটি যদি পরিবর্তিত হয়ে খারাপ বেড়ে যায় তাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি। ডিসলিপিডমিয়া 3টা অংশ। লিপিড মানে আমরা কম বেশি জেনে গেছি চর্বি জাতীয় পদার্থ। ডিস মানে যেমনটি ছিল তেমনটি না, অল্টার্ড, খারাপ, নেগেটিভ অর্থাৎ চর্বিটা খারাপ হয়ে গেল। মিয়া মানে প্রেজেন্স অফ সামথিং ইন দ্য ব্লাড, তাহলে রক্তে যেটি ছিল, তাহলে আমরা পুরোটা দাঁড় করালাম এরকম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।